হ্যালো গাইস, কি অবস্থা সবার। আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। তো আজকে আমি এক্সপ্লেন করব নিউ সাগা অ্যানিমের এপিসোড 3। যদি আপনারা এইরকম গল্প পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই, আমরা আগের পর্বে যে ম্যাজিক্যাল গার্লটি দেখেছিলাম সে বলছে অবশেষে একটা মানব হয়ে তুমি এখানে আসতে পারলে, এর জন্য তোমার প্রশংসা তো করাই যায়। এটা বলতে না বলতেই কাইল ওই ম্যাজিক্যাল কুইনের মুখ চেপে ধরে। কাইল বলে, চুপ থাকো, আমার বন্ধুরা শুনে ফেলবে। ম্যাজিক্যাল কুইন হাত ছড়িয়ে আবার বলে, তোমার কত বড় সাহস, তুমি জানো আমি কে? তখন কাইল আবার মুখ চেপে ধরে। কাইল বলে, তুমি একটু শান্ত হও, আমি জানি তুমি কে। তুমি ম্যাজিক্যাল কুইন সিলদোনিয়া জার্লেসের একটা কপি, যে পুরনো ম্যাজিক্যাল কিংডমের কুইন ছিলেন, আর এই কপি কুইন নিজেই তৈরি করেছিলেন। তখন মেয়েটি বলে, এসব তুমি কিভাবে জানো? কাইল বলে, এসব বিষয় পরে কথা বলবো। আমি তোমার পাজল করা পথ এবং বিভিন্ন ধরনের ফাঁদ বাদ দিয়ে একটা শর্টকাট দিয়ে এখানে এসেছি। ওই মেয়েটি বলে, কি বললে? তোমার এত বড় স্পর্ধা, এইরকম কাজ তুমি কিভাবে করতে পারলে? তখন কাইল বলে, শেষ মিশনটা আসলে কি, সোয়ার্ডটা উঠিয়ে দেখি। মেয়েটি বলে, তুমি এটাও জানো তুমি আসলে কে? কাইল বলে, এখনই জেনে যাবে। এরপর কাইল সোয়ার্ডটি উঠানোর সাথে সাথে ওই মেয়েটি সোয়ার্ডের ভিতরে এসে পড়ে। আর এখন আমরা বুঝতে পারি যে এই সোয়ার্ডটি কেন জীবিত। তখন ওই ম্যাজিক্যাল গার্লটি কাইলের সোয়ার্ডের ভিতরে ঢোকার পর তার সব অতীত মনে পড়ে যায়, আই মিন ফিউচার। তখন ওই মেয়েটি বলে, বিশ্বাস হচ্ছে না। কাইল বলে, তাহলে তুমি আমার স্মৃতি দেখে ফেলেছো? আমার কাছে কিন্তু ডিভাইন ড্রাগনের হৃদয়ও আছে। ম্যাজিক্যাল মেয়েটি বলে, এটা অসম্ভব। যদিও আমি জানি অতীতে ট্রাভেল করার একটা ম্যাজিক আছে, কিন্তু এটা বলতে না বলতেই কাইলের বাকি ফ্রেন্ডরা এখানে চলে আসে। তখন কাইল তাড়াহুড়ো করে বলে, আমার ফ্রেন্ডসদের এই বিষয়ে কিছুই জানা নেই, আমি যেভাবে বলবো সেভাবেই করবে। তখন মেয়েটি বলে, তুমি তো দেখছি অনেক জ্বালাও। এরপর কাইল তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলে, এ তো দেখছি একটা লেজেন্ডারি সোয়ার্ড, আর আপনি তো ম্যাজিক্যাল কুইন সিলদোনিয়া জার্লেস, তাই না? তখন লিজে সিলদোনিয়াকে কুকিজ দেয় এবং সিলদোনিয়া সেটা খেয়ে বলে, এটা তো খেতে অনেক সুস্বাদু। লিজে বলে, তুমি কি আসলেই ম্যাজিক্যাল কুইন? সিলদোনিয়া বলে, আমি কুইন না, কিন্তু আমি তার একটা অংশ। আসলে আমাকে ম্যাজিক দিয়ে তৈরি করা হয়েছে, যেন আমি তোমাদেরকে পর্যবেক্ষণ করে বলতে পারি তোমরা আমার গুপ্তধনের জন্য যোগ্য কিনা। থেরন বলে, তাহলে তুমি কুকিজ কেন খাচ্ছ? সিলদোনিয়া বলে, এটা বিফলে যাবে না, এগুলো খেয়ে আমি ম্যাজিক্যাল পাওয়ারে রূপান্তর করছি। তখন লিজে বলে, তাহলে তুমি একটা বাচ্চার মতো দেখতে কেন? সিলদোনিয়া বলে, আমার ম্যাজিক্যাল পাওয়ার যখন অনেক বেড়ে গিয়েছিল তখন আমি আমার বয়স থামিয়ে দিয়েছিলাম, আর আমি মৃত্যুর আগ পর্যন্ত এরকমই থাকবো। তোমরা যদি আমার গুপ্তধনের যোগ্য না হতে তাহলে আমি পুরো ল্যাবরিন্থকে ট্রিগার করে উড়িয়ে দিতাম, কিন্তু তুমি আমার ভাবনাকে জাগ্রত করেছ, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি এই শর্টটা ব্যবহার করতে পারো। কাইল বলে, ধন্যবাদ। সিলদোনিয়া বলে, তুমি চাইলে এই ব্যাগটাও নিতে পারো, এই ব্যাগটি গুপ্তধনের কক্ষের সাথে সরাসরি সংযোগ করানো আছে, তুমি যখন যেখানেই থাকো না কেন এই ব্যাগ থেকে এগুলো বের করে ব্যবহার করতে পারবে। তখন থেরন আগ বাড়িয়ে বলে, আমিও অনেক ভালো তলোয়ার চালাতে জানি, তুমি এক কাজ করো, কাইলের থেকে তুমি আমার সাথে চলে আসো। তখন সিলদোনিয়া বলে, কি বললে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন লিজে বলে, এজন্যই তুমি বারবার রিজেক্ট হও। উর্জা বলে, 1000 বছরেও মেয়েদের টেস্ট বদলায়নি। এরপর সিন চেঞ্জ হয়। লিজে কাইলকে বলে, এখন তুমি কোথায় যাবে? কাইল বলে, গুপ্তধন তো আমরা জোগাড় করে ফেলেছি, কিন্তু যুদ্ধ হওয়ার আগে আমাদের শক্তিশালী অস্ত্রও তো প্রয়োজন। তখন তারা অস্ত্র কেনার জন্য একটা রাজকীয় শপের মধ্যে প্রবেশ করে। তখন রিসিপশনের লোক তাদেরকে দেখে একটু ছোট লোক টাইপ মনে করে। রিসিপশনের লোকটি কাইলকে জিজ্ঞেস করে, আপনাদেরকে এখানে আসতে কে বলেছে? হয়তো সে মনে করেছে কোনো রাজকীয় লোক তাদেরকে আসতে বলেছে। ভিতরে প্রবেশ করার আগে আপনাদেরকে 10,000 কাদল জমা দিতে হবে। তখন কাইল তার হাতে 5টি জার্লেস গোল্ড কয়েন দিয়ে বলে, এটা যথেষ্ট কিনা, আমরা 4 জন যাব। তখন রিসিপশনের লোকটি বলে, অবশ্যই অবশ্যই, কেন নয়, ভিতরে আসুন। গাইস, দিস ইজ মানি পাওয়ার। এরপর ওই শপের মালিক তাদেরকে পরিচয় দেয়। এরপর সিলদোনিয়া কিছু তলোয়ার দেখে। সিলদোনিয়া বলে, এগুলো তো মিলানেসের অস্ত্র, তাই না? শপের ওনার বলে, অসাধারণ, আপনি তার সম্পর্কে জানেন? সে পুরাতন ম্যাজিক্যাল কিংডমের একজন মহান যোদ্ধা ছিলেন। সিলদোনিয়া বলে, ও এতটাও মহান ছিল না, নিজেকে অনেক বড় মনে করত আর অনেক অহংকারী ছিল। আমি যদি ওকে ওর ভুল ধরিয়ে দিতাম তাহলে বাচ্চাদের মতো কান্না করত। তখন শপ ওনার বলে, কি বলছেন এগুলো? তখন হুট করে কাইল সিলদোনিয়ার পিছনে এসে মুখে খাবার চেপে ধরে। কাইল বলে, এর কথায় কিছু মনে করবেন না, এ সবসময় আবল তাবল বলে। শপ ওনার বলে, আমি প্রথমেই বুঝেছিলাম কোনো না কোনো সমস্যা তো অবশ্যই আছে। তারপর শপ ওনার কাইলকে একটা আর্মার দেখায়। সে বলে, এটা আমাদের শপের সব থেকে ভালো প্রোডাক্ট। কাইল বলে, ড্র্যাগন লেদার আর্মার? শপ ওনার বলে, হ্যাঁ।
ড্রাগন থেকে পাওয়া ম্যাজিক্যাল প্রোটেকশন ব্যতীত শীত, গরম এবং বিষক্রিয়া থেকে প্রোটেকশন দিবে এই আর্মার। আর এর ভিতরের অংশ ফিনিক্সের পালক দিয়ে তৈরি, আর তাই এটা অনেক মূল্যবান। কাইল বলে, তাহলে আমার এটাই চাই। থেরন, তুমিও কি এটা নিবে? থেরন বলে, না, আমি এসব বাচ্চাদের খেলনা পোশাক পরি না। তখন কাইল লিজে এবং উর্জাকেও কিছু নিতে বলে। তারপর সবাই যে যার যার মতো এক একটা করে হাতিয়ার নিয়ে নেয়। তখন থেরন ওই জায়গার একটি মেয়েকে বলে, আমাকে এমন একটা তলোয়ার দাও যেটা দেখে মেয়েরা পাগল হয়ে যাবে। তখন কাইল স্বপর্ণারকে বলে, আপনি কি আমাদের কিছু ম্যাজিক স্টোন দেখাতে পারেন? তখন স্বপর্ণার তাদেরকে একটা স্টোন দেখায়, বলে অ্যাটাক করার জন্য একদম পারফেক্ট এবং বিস্ফোরণও অনেক বড় হবে। কাইল বলে, অনেক ভালো তো, কিন্তু আপনার কাছে কি এমন কিছু আছে যেটা হামাগুড়ি দেওয়া ডিমনদেরকে মারতে সক্ষম? তখন স্বপর্ণার কাইলকে ওই জিনিসগুলো দেখায়। এরপর কাইল আরো কিছু জিনিস কিনে নেয়। স্বপর্ণার এটা দেখে অবাক হয়ে যায় যে তারা একসাথে এত কিছু কিনে নিবে। তখন কাইল তার ব্যাগ থেকে একটা থলি বের করে। এতগুলো গোল্ড কয়েন বয়ে আনা সহজ হতো না, তাই এখানে কিছু মূল্যবান পাথর এবং হিরেমতি রয়েছে। এটা 10 মিলিয়ন কাদলের সমান হবে। এগুলো দেখে স্বপর্ণারের মাথা তো ঘুরে যায়। আমার তো মনে হয় সে ভাবছে সেই ব্যবসা হয়েছে। এরপর তারা ওই শপ থেকে চলে আসে। যেতে যেতে থেরন বলে, শপিং তো হয়ে গেল, এখন কি করব? আমরা এত কিছু কিনেছি, এখন তো মানুষ নানানজন নানান কথা ছড়াবে। কাইল বলে, তো কি হয়েছে, ছড়াতে দাও, আমরা তো কালই এখান থেকে চলে যাব। থেরন বলে, কি বলছো সত্যি? তাহলে আমার তো এখনই লেডি মিশনে যেতে হবে। এরপর লিজে বলে, কি বলছো, আমরা কালই চলে যাব? আমি তো এই শহরটা ভালো করে দেখলামও না। উর্জা বলে, চিন্তা করো না, আমি এই শহরে আগেও এসেছি, আমি তোমাকে সবকিছু দেখাবো। এরপর সবাই যে যার যার মতো চলে যায়। তখন সিলদোনিয়া বলে, তাহলে আমিও যাই, এখানে আশেপাশে অনেক স্ট্রিট ফুড দেখেছিলাম, সবগুলো টেস্ট করব। তখনই কাইল বলে, থামো, এখন যেহেতু আমরা দুজনেই আছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপর সিন চেঞ্জ হয়। কাইল বলে, তুমি আমাকে সবার প্রথমে এটা বলো, কোনোভাবে কি ভবিষ্যৎকে বদলানো সম্ভব? সিলদোনিয়া বলে, তোমার প্রশ্নটাই অনেক অদ্ভুত। ভবিষ্যৎ কখনোই নিজে থেকে ঠিক হয়ে থাকে না। যেভাবে তুমি সময়ের অতীতে ভ্রমণ করবে, ঠিক সেভাবেই তুমি অন্য এক দুনিয়ায় চলে যাবে। এটা আমার নিজের ভাবনা, কিন্তু সময় কখনো সোজা পথে চলে না। এরা ডালপালার মতো আলাদা আলাদা পথে ভাগ হয়ে চলে। এর মানে হলো তুমি এক ডাল থেকে অন্য ডালে এসে পড়েছো। আর এর প্রমাণ হলো ওই ড্রাগনের পবিত্র হৃদয়, যেটাকে তুমি একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছো, ওইটাও তোমার সাথে এসে পড়েছে। কাইল বলে, এটা যেহেতু নতুন দুনিয়া, এমনটা তো নয় যে এর পরিণতি আগের মতোই হবে। সিলদোনিয়া বলে, কমপক্ষে একই রকম তো হবে না, কিন্তু একটা কথা, পরিস্থিতি আগের মতোই থাকবে। আর পরিস্থিতি যদি এমন থাকে, তাহলে যেভাবেই হোক যুদ্ধ তো অবশ্যই হবে। কাইল বলে, কি বলছো সত্যি? সিলদোনিয়া বলে, অবশ্যই, কিন্তু এরকমটা তখনই হবে যখন আমরা কিছুই না করব। আর আমরা যদি চেষ্টা করি আর ওই হিসাবেই কাজ করি, তাহলে হয়তো ইতিহাস বদলাতে পারে, কিন্তু এগুলো এতটাও সহজ হবে না। কাইল বলে, ও আচ্ছা, আমার জন্য এই তথ্যগুলোই যথেষ্ট। কাইল বলে, কিন্তু আরেকটা কথা, আমি যদি ভুল না হই, এই দুনিয়ায় ডিভাইন ড্রাগনের 2টা হৃদয় আছে, তাই না? এর মধ্যে একটা আমার কাছে। সিলদোনিয়া বলে, হ্যাঁ, এর উপর আমার একটা থিওরি আছে। এমন একটা ফিউশন স্পেল যেটা কেউই ব্যবহার করতে পারবে না, যার নাম নেওয়াটাও নিষিদ্ধ। কাইল বলে, ফিউশন স্পেল? এটা তো আমি কখনোই শুনিনি। সিলদোনিয়া বলে, সহজ ভাষায় বলতে গেলে এখানে ম্যাজিক্যাল পাওয়ার বাড়ানোর জন্য সোল ফিউশন করা হয়। গাইস, এখানে একটা কথা বলি, ফিউশন মানে হলো গলানো অথবা গলনাঙ্ক, একীভবন, এইরকম টাইপের কিছু। যারা সায়েন্সের রসায়ন পড়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। কাইল বলে, ম্যাজিক্যাল পাওয়ার বাড়ানোর জন্য এরকম করা হয়? সিলদোনিয়া বলে, তোমার ম্যাজিক্যাল পাওয়ার জন্মের সময় তোমার আত্মার আকারের উপর নির্ভর করে। জার্লেসের ওই যুগে আমরা আত্মার নিজের শক্তি বাড়ানোর ওপর রিসার্চ করেছিলাম। এই কাজ আত্মাকে জোড়া দিয়ে করা হয়, কিন্তু এতে কিছু সমস্যা আছে। কাইল বলে, তুমি কি ব্যর্থ হয়েছিলে? সিলদোনিয়া বলে, হ্যাঁ, আমরা ছোট শিশুদের আত্মাকে নকল আত্মার সাথে জোড়া দেওয়ার চেষ্টা করেছিলাম। ওই সময় এইসব করতে আমাদের একটুও ভয় করতো না, কিন্তু ওগুলো এখন অনেক আগের কথা। এই দুনিয়ায় ড্রাগনের 2টি পবিত্র হৃদয় রয়েছে। তো এখন তুমি বলো, তোমার মতে এই দুনিয়ার কাইলের আত্মার সাথে কি হয়েছে? কাইল বলে, কি বলতে চাইছো? তার মানে? এটা বলতে না বলতেই সিলদোনিয়া কাইলকে দেখিয়ে বলে, ঠিক ভেবেছো, ওই যে দেখো, 2টি আত্মাকে যুক্ত করার যে কথা আমি তোমাকে বলেছিলাম, সেটা তোমার সাথে হয়েও গেছে, কিন্তু তুমি জানোই না। তোমার সোল অবশ্যই শক্তিশালী হয়ে গেছে। এজন্য হতে পারে ভবিষ্যতে সবচেয়ে শক্তিশালী ম্যাজিক তুমিই করতে পারবে। এটা শুধু আমার থিওরি, আর কিছুই নয়। কিন্তু তুমি ওই ম্যাজিকে পারদর্শী হবে কিনা সেটা আলাদা বিষয়। এর পরিণতি খারাপ হবে এটা এতটাও জরুরি নয়। কাইল বলে, এর পরিণতি খারাপও হতে পারে? সিলদোনিয়া বলে, বলা যায় না, কারণ এরকম
এরকম আগে কখনোই হয়নি। তো তোমার কাছে যদি কোনো কিছু অদ্ভুত লাগে তাহলে অবশ্যই আমাকে বলবে। তারপর সিন চেঞ্জ হয়। লিজে এবং উর্জা তাদের রুমের ভিতরে বসে আছে। তারা দুজন কিছুক্ষণ কথা বলার পর লিজে ঘুমিয়ে যায়। তখন উর্জা আমাদের বলে, প্রথমে তো কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখন পর্যন্ত অ্যাডভেঞ্চার ভালোই চলছে। লিজে অনেক ভালো একটা মেয়ে, আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। সিলদুনিয়ার কাছে জানার অনেক কিছু আছে, তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আর থেরন অনেক মজার একটা মানুষ। কাইল ও অনেক অদ্ভুত, ও আমার সামনে এমন ব্যবহার করে যে আমাকে কিছু মনেই করে না। তখনই লিজে ঘুমের মধ্যে কথা বলতে শুরু করে। লিজে বলছে কাইল শুধু আমার, ও কোথাও যাবে না। এরপর সিন চেঞ্জ হয়। কাইল মাঠের মধ্যে শুয়ে আছে, সে তার পাওয়ার বাড়াতে অনেক ট্রেনিং করছে। তখন তার কাছে সিলদুনিয়া আসে। কাইল বলে এই তলোয়ারটা অনেক অসাধারণ, যেন এটা আমার শরীরেরই একটা অংশ। সিলদুনিয়া বলে হ্যাঁ ঠিক বলেছ, আমি তো জার্লেসের জাদুই তত্ত্বেরই একটা রূপ। মনুষ্যের হাতে তৈরি করা এর থেকে আর কোনো সেরা তলোয়ার নেই। কাইল বলে আমি এর আগেও মিথ্রেলের তলোয়ার ইউজ করেছি, কিন্তু আমি এর থেকে ভালো তলোয়ার দেখিনি। সিলদুনিয়া বলে কিন্তু এটা তো মিথ্রেল দিয়ে তৈরি নয়। তখনই ওই স্থানে উর্জা চলে আসে। উর্জা দৌড়ে এসেই বলে আমাদেরকে ওই সন্ধিটা এখনই করতে হবে। আজকে পূর্ণিমার রাত, তাই না? কাইল বলে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। উর্জা বলে এইটার কথা তো তুমিই বলেছিলে। কাইল তখন ঘুমের হাই তুলে বলে এটা অন্য কোনো দিন করলে হয় না? আমি তো এখন ঘুমাতে যাব। উর্জা বলে এর জন্য আমাদের আবার 1 মাস অপেক্ষা করতে হবে, আর এটা আমার আসল নাম বলে কথা, বুঝেছো? কাইল বলে তুমি এত করেই যখন বলছো চলো করি। উর্জা বলে এতে বিরক্ত হওয়ার কিছু নেই। এই কন্ট্রাক্ট করার সময় আমরা একে অপরের আসল নাম বলে থাকি এবং সারা জীবন সাথে থাকার ওয়াদা করি, বিয়ের সময় যেমনটা করতে হয়। এই বিষয়টা যখন প্রথম জানতে পেরেছিলাম তখন অনেক ভালো লেগেছিল, আর এখন এই সময়টা আমার জন্য এসে পড়েছে। কখনো ভাবিনি মাত্র 15 দিনের পরিচয় এরকম একটা ছেলের সাথে এটা করতে হবে। তখন উর্জা রিচুয়াল করার জন্য একটা নকশা তৈরি করছে। সে তার নকশা তৈরি শেষ করে কাইলকে ডাক দেয়, কিন্তু কাইল শুনতে পায় না, ঘুমিয়ে গিয়েছে। তারপর সে কাইলকে অনেক জোরে ডাক দিলে কাইল বলে হয়ে গেছে, আমি তো ভেবেছিলাম বিভিন্ন ধরনের হ্যান্ড সাইন টাইন করতে হবে। তারপর উর্জা কন্ট্রাক্ট তৈরি করা শুরু করে। তখন কাইল বলে সবকিছু একেবারে আগের মতোই হচ্ছে। তখন উর্জা বলে চন্দ্রের আত্মার নামে আমি তোমাকে আদেশ করছি, আমার আসল নাম তুমি কোথাও ব্যবহার করবে না। এটা কি তুমি কবুল করো? কাইল বলে হ্যাঁ আমি কবুল করি। এরপর কাইল উর্জাকে কিস করে দেয়। তখন উর্জা রেগে যায়। উর্জা বলে তুমি এটা কি করলে? কাইল বলে আমি ভেবেছি সন্ধির রিচুয়াল কিস করার মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। তখন উর্জা বলে কবুল বলার সাথে সাথেই তো সন্ধি কমপ্লিট হয়ে যায়, আর ওইটা তো বিয়েতে করতে হয়। কাইল বলে ও তাহলে আমার ভুল হয়েছে, আর একটা কিসে এমন কি বা হবে? তখন উর্জা তো রেগেমেগে একাকার হয়ে যায়। উর্জা কাইলের উপর বোমা বিস্ফোরণ করে। এরপর সিন চেঞ্জ হয়। কাইল, থেরন, উর্জা ঘুমের হাই তুলছে। তখন লিজে জিজ্ঞেস করে তোমরা 3 জন কি রাতে ঘুমাওনি? কাইল বলে রাতে একটা অঘটন ঘটেছিল। তখন উর্জা বলে অনেক হয়েছে, এখন থামো, আর একটা কথাও বলবে না। তখন লিজে বলে কাইল তোমার থেকে একটা পোড়া গন্ধ আসছে। তখন কাইল হাকলাতে হাকলাতে বলে রাতে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল আর কি, কিছুই হয়নি। অর্থাৎ কাইল কি যে বলছে, সে কি যে বুঝে না তাই বুঝে না। তখন কাইল বলে আমাদের সন্ধি তো হয়ে গেল, এখনো কি তুমি আমাদের সাথেই আসবে? তাহলে আমি কি ধরে নিব তুমি আমার সাথে যাবে? উর্জা বলে এছাড়া আর কোনো উপায় নেই। তুমি আমাকে এখনো বলনি যে তুমি আমার নাম কিভাবে জানতে পারলে। যতক্ষণ না বলবে ততক্ষণ তোমার উপর নজর রাখতে হবে। কাইল বলে তাহলে তো তোমার সাথেই থাকতে হবে। তখন থেরন বলে আমি সারা রাত ঘুমাতে পারিনি কারণ, এটা বলতে না বলতেই লিজে বলে কারণ তুমি সারা রাত মেয়েদের উপর লাইন মারছিলে কিন্তু কেউই তোমাকে পাত্তা দেয়নি। তখন থেরন বলে যেমন তেমন কথা, আমি সারাটা রাত চেষ্টা করেছি। এই কথাটা যে বলে সম্পূর্ণ ভুল, শহরের মেয়েরা সহজে পটে যায়। তখন লিজে বলে এর কথা শুনে লাভ নেই। আচ্ছা কাইল, আমরা আর্চান কেন যাচ্ছি? তখন কাইল বিষয়টা সিলদুনিয়ার উপর চাপিয়ে দেয়। কাইল বলে সিলদুনিয়া বলেছে ওইখানে নাকি কোনো একটা খারাপ ঘটনা ঘটবে। সিলদুনিয়া তো এই বিষয়টা শুনে অবাক। এরপর কাইল বলে তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপ আর্চানই হবে, তাই না? আসলে এখানে কাইল সম্পূর্ণ বিষয়টা সিলদুনিয়ার মাথায় চাপিয়ে দিয়েছে, কারণ কেউই জানে না যে কাইল ফিউচার থেকে এসেছে। তখন সিলদুনিয়া একটু ঘাবড়ে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, আমি একটু একটু ভবিষ্যৎ দেখতে পারি। তখন লিজে বলে কিন্তু তোমাকে দেখে তো মনে হয় না। এরপর সিন চেঞ্জ হয় ক্যাপিটালে। রাজপথে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, হয়তো কোনো রাজকীয় লোক রাজপথ দিয়ে যাচ্ছে। তখন লিজে বলে এখানে এত ভিড় কেন? তখন থেরন বলে আমি শুনেছি রাজকুমারী মিলেনা
প্রজাদেরকে তার দর্শন দিবে। সবসময় আমার ওনাকে দেখার ইচ্ছে ছিল। তখন লিজে এবং উর্জা বলে, হ্যাঁ আমিও ওনাকে দেখতে চাই। তখন রাজকুমারী মিলেনা মাটিতে পা রাখার সাথে সাথে প্রজারা উচ্ছ্বাসে ফেটে পড়ে। তখন লিজে বলে, রাজকুমারী মিলেনা দেজিরগেস, সে এই দেশের মর্যাদা ও গৌরব। উর্জা বলে, খুব দ্রুত সে রানী হতে চলেছে। থেরন বলে, আমি যা ভেবেছিলাম সে তার থেকেও বেশি সুন্দর। তখন লিজে বলে, ঠিক বলেছ। এরপর দেখি রাজকুমারীকে সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। তখন একটি মেয়ে ফুল নিয়ে আসার সময় পড়ে যায় আর রাজকুমারী তাকে তুলে নেয়। এটা দেখে সবাই রাজকুমারীর প্রশংসা করতে থাকে। ওই সময় কাইল রাজকুমারীর একটা গার্ডকে দেখে তাকিয়ে থাকে। এর নাম জেনদোস। গাইস, আপনারা এই চরিত্রটাকে অবশ্যই মনে রাখবেন। কাইলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এর অনেক বড় ভূমিকা রয়েছে। তখন সিলদোনিয়া বলে, তুমি কি শিওর এই সেই রাজকুমারী? কাইল বলে, হ্যাঁ, আর মাত্র 2 দিন পরই সে মারা যাবে। এরপর সিন চেঞ্জ হয়। সিলদোনিয়া এবং কাইল একটি কক্ষে বসে আছে। তখন কাইল বলে, আর মাত্র 2 দিন পর যখন রাজকুমারী তার লোকজনদের নিয়ে আর্চিন থেকে সানিসের পথে যাত্রা শুরু করবে, তখন তার উপর একটি হাইড্রা আক্রমণ করবে। আর্চিনের আশেপাশের জঙ্গলে সবসময় ভরপুর মনস্টার ছিল, আর সানিস নামক একটা গ্রামের উপর 1 মাস আগেই একটা হাইড্রা হামলা করেছিল। আর এই কথাটা শুনেই রাজকুমারী আর্চিন আসে, আর সে দ্রুতই সানিসের জন্য রওনা হবে, যেটা তার জন্য আরো বিপজ্জনক। সেখানে পৌঁছানোর আগেই তাকে মেরে ফেলা হবে। সবাই বলবে যে এটা তার দুর্ভাগ্য ছিল, কিন্তু আমাকে জিজ্ঞেস করলে এটা তার অসাবধানতার কারণেই হয়েছে। সিলদোনিয়া বলে, এর পেছনে কোনো চক্রান্ত নেই তো? এমনটাও তো হতে পারে হত্যা করেছে অন্য কেউ, নাম দিয়েছে মনস্টারের। কাইল বলে, সত্যি বললে রাজকুমারীর মৃত্যুর পর বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে, কিন্তু এই ক্ষেত্রে রাজকুমারীর সৎ ভাইকেই বেশি সন্দেহ করা হয়েছে। দাসীপুত্র হওয়ায় সে সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী। রাজকুমারী মরলে সবচেয়ে বেশি লাভ ওনারই হবে। আর সন্দেহের সবচেয়ে বড় বিষয়টা হলো রাজকুমার গারেনাস এখন এই শহরেই আছে। সিলদোনিয়া বলে, কিন্তু তার বিষয় তো কেউ কিছুই বলছে না। কাইল বলে, সে সাধারণত জনসম্মুখে আসে না এবং নিজেকে সবসময় লুকিয়ে রাখে। তখন সিলদোনিয়া বলে, এতে তো সন্দেহ আরো পাকাপোক্ত হয়। তখন কাইল বলে, আমি বলেছি এরকম একটা গুজব ছড়িয়েছে, কিন্তু পরিশেষে একে একটা দুর্ঘটনাই মনে করা হয়। তখন সিলদোনিয়া বলে, তুমি নিজেকে সত্য প্রমাণ করতে এই দুর্ঘটনার ব্যবহার করবে, তাই না? কাইল বলে, হ্যাঁ, যখন জির্গেসের মান এবং মর্যাদার ওপর বিপদ আসবে, আমি হিরো হই তখন তাকে রক্ষা করব। আর এভাবেই হবে একজন যোদ্ধার গল্পের অসাধারণ সূচনা। তো এই এপিসোডটি এখানে সমাপ্ত হয়। আপনাদের যদি এই এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।